বাংলা, বিহার, উড়িষ্যার প্রাক্তন রাজধানী হলো এই মুর্শিদাবাদ। নবাব মুর্শিদ কুলি খাঁ হলেন এই মুর্শিদাবাদের প্রতিষ্ঠাতা। কাটরা মসজিদে তার সমাধি করা রয়েছে। মুঘল সাম্রাজ্যের অবসানের পর তিনি ছিলেন বাংলার প্রথম নবাব। মুর্শিদ কুলি খাঁয়ের মৃত্যুর পর তার জামাতা সুজাউদ্দিন মোহাম্মদ খান বাংলার নবাব হন। সুজাউদ্দিন খানের মৃত্যুর পর তার পুত্র সরফরাজ খান নবাব হন। সুজাউদ্দিন খানের সমাধি রয়েছে রোশনীবাগে। আলীবর্দী খাঁ সরফরাজ খাঁকে পরাজিত করে মুর্শিদ কুলির নাসিরি রাজবংশের পতন ঘটান ও নিজের বংশ আফসার রাজবংশের প্রতিষ্ঠা করেন। সরফরাজ খানের সমাধি রয়েছে নাগিনাবাগে। আলীবর্দী খানের সমাধি রয়েছে খোশবাগে। হৃদরোগে নানার মৃত্যুর পর সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। তিনি ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব। মানে এরপর বাংলা তথা সমগ্র ভারতীয় উপমহাদেশ পরাধীন হয়ে যায়। ক্ষমতা ও শাসন চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাকে না হত্যা করলে হয়তো পরাধীন হতো না আমাদের এই দেশ তথা ভারতীয় উপমহাদেশ। পলাশী যুদ্ধের প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার জন্য পলাশীর যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব নিহত হন। উপমহাদেশ ইংরেজদের হাতে চলে যায়। সিরাজউদ্দৌলা সমাধি রয়েছে খোশবাগে ও মীর জাফরের কবর রয়েছে জাফরগঞ্জে। হ্যালো গাইজ, আমি এখন আছি মুর্শিদাবাদ স্টেশনে। এইমাত্র আমি ট্রেন থেকে নামলাম। আমি এসেছিলাম রানাঘাট লালগোলা ইএমইউ লোকালে। তো রানাঘাট থেকে ট্রেন ধরেছি এই লালগোলা লোকাল। তো নামলাম এখন মুর্শিদাবাদ স্টেশন। তো এখন আছি মুর্শিদাবাদ স্টেশনে। তো এখান থেকে যে ডেস্টিনেশনগুলো, ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো আছে সেইগুলোতে যাব আর গিয়ে তোমাদেরকে দেখাবো আর কি দেখার মতো আছে। চলো তাহলে জার্নিটা শুরু করা যাক। কলকাতা থেকে মুর্শিদাবাদ আসতে আমার খরচ হয়েছিল মাত্র ৪৫ টাকা। কলকাতা থেকে লোকাল ট্রেনে মুর্শিদাবাদ আসতে গেলে শিয়ালদা থেকে সকাল ৫টা ৫-এর রানাঘাট লোকাল ধরতে হবে। এই ট্রেন দমদম থেকে ৫টা ১৬-তে আর নৈহাটি থেকে ৬টা ৫-এ ছাড়ে। সকাল ৬টা ৫৫-য় এই ট্রেন রানাঘাট স্টেশনে পৌঁছায়। এরপর রানাঘাট স্টেশন থেকে সকাল ৭টা রানাঘাট লালগোলা লোকাল ধরতে হবে। এই রানাঘাট লালগোলা লোকাল মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছায় সকাল ৯টা ২৫ মিনিটে। যারা বনগাঁ হয়ে এই সকাল ৭টার রানাঘাট লালগোলা লোকাল ধরতে চাও তারা বনগাঁ থেকে সকাল ৬টা ১২-র বনগাঁ রানাঘাট লোকাল ধরতে পারো। এই ট্রেন রানাঘাট পৌঁছায় ৬টা ৫৫-তে। বারাসাত থেকে বনগাঁর মধ্যে যাদের বাড়ি তাদের জন্য বনগাঁ হয়ে যাওয়াটাই সুইটেবল। যে বনগাঁ লোকাল বনগাঁ থেকে রানাঘাট লোকাল ধরিয়ে দেবে সেই ট্রেন হাবড়া থেকে ছাড়ে ৫টা ২৬-এ আর বারাসাত থেকে ছাড়ে ৫টায়। আর ফেরার ট্রেনের কথা বলি। মুর্শিদাবাদ থেকে ৭টা ৭-এর লালগোলা শিয়ালদা ধরলে রাত ১১টা ২৫-এ শিয়ালদা স্টেশনে পৌঁছানো যায়। এই ট্রেনের টাইমিং নৈহাটিতে ১০টা ২৯, ব্যারাকপুরে ১০টা ৪৫, দমদমে ১১টা ২। এই ট্রেনে রানাঘাট হয়ে যারা বনগাঁ গিয়ে ট্রেন চেঞ্জ করবে তাদের জন্য বলছি, তারা কিন্তু কোনো কানেক্টিং ট্রেন পাবে না। তারা দমদম নেমে ট্রেন চেঞ্জ করে নিজেদের গন্তব্যে যেতে পারো। যেটা হলো মুর্শিদাবাদ স্টেশন। তোমাদেরকে দেখাচ্ছি যে এই মুর্শিদাবাদ স্টেশনটা কেমন। এখানে এই মুর্শিদাবাদ স্টেশন শুরু হচ্ছে এরকমভাবেই কিন্তু পুরো চত্বরটা রয়েছে এই মুর্শিদাবাদ স্টেশনে। অনেক লম্বা স্টেশন, এখানে লেখা রয়েছে মুর্শিদাবাদ। এটা হলো মুর্শিদাবাদ। বাংলা, বিহার, উড়িষ্যার প্রাক্তন রাজধানী হলো এই মুর্শিদাবাদ। নবাব মুর্শিদ কুলি খাঁ হলেন এই মুর্শিদাবাদের প্রতিষ্ঠাতা। মুঘল সাম্রাজ্যের পতনের পর তিনিই ছিলেন বাংলার প্রথম নবাব। নবাব মুর্শিদ কুলি খাঁয়ের মৃত্যুর পর তার জামাতা সুজাউদ্দিন মোহাম্মদ খান নবাব হন। কাটরা মসজিদে নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কবর রয়েছে। তো গাইজ, আমি আছি এই কাটরা মসজিদের ভিতরে আর তোমাদেরকে দেখাচ্ছি এই কাটরা মসজিদ। এই কাটরা মসজিদ বিখ্যাত এজন্যই কারণ এখানে নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি রয়েছে। আর সেই সমাধিটা রয়েছে এই মসজিদেরই যে সিঁড়ি আছে সেই সিঁড়ির নিচে। চলো তাহলে এই মসজিদটাও ঘুরে দেখি, নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধিটাও দেখি। বাইরে থেকে কাটরা মসজিদ দেখতে ঠিক এরকমই লাগছে। মসজিদের দুকোণায় দুটি উঁচু টাওয়ার রয়েছে আর এই দুটি টাওয়ারে বন্দুক স্থাপনের জন্য ছিদ্রও রয়েছে। এখানে একটা ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে। এখান দিয়ে কাটরা মসজিদের ভিতরে ঢুকতে হবে। আর কাটরা মসজিদটা ছোট ছোট মানে এরকম সাইজের ইট দিয়ে তৈরি, মানে ইটগুলো এরকম একটু সরু সরু টাইপের।
এটা মসজিদের ভিতরটা, এখান থেকে বাইরে, আর চারিদিকটা এরকম দেখা যাচ্ছে কাটরা মসজিদ। কাটরা মসজিদ নির্মিত হয়েছিল 1723 ও 1724 সালের মাঝামাঝিতে। মুর্শিদ কুলি খাঁ 1717 খ্রিস্টাব্দে যখন রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন, নিজের নাম অনুসারে তিনি মুর্শিদাবাদ নামকরণটি করেন। কাটরা মসজিদটি নতুন রাজধানীর জামে মসজিদ হিসেবে তৈরি করা হয়। এই মসজিদের সিঁড়িতেই রয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি। এই মসজিদের গম্বুজ রয়েছে 5টি আর মিনার রয়েছে 4টি। মসজিদের ভিতর থেকে মসজিদের মিনারগুলোর এই ভগ্নদশা। গাইস, কাটরা মসজিদের প্রবেশ পথে এই যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়িতেই কিন্তু নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি রয়েছে। এটা হলো কাটরা মসজিদ, আর কাটরা মসজিদের সিঁড়ি হলো এটা, আর এখানে রয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি। এই মসজিদ ঘুরে দেখার জন্য নেই কোনো প্রবেশ মূল্য। এই কাটরা মসজিদের সামনে থেকে খেয়ে নিচ্ছে এখন আখের রস। গাইজ, আমি এখন আছি এই জাহান কোষা কামান এর পাশেই দাঁড়িয়ে আছি আমি, আর তোমাদের দেখাবো ডিটেলসটা, তোমাদের বলবো। জাহান কোষা শব্দের অর্থ পৃথিবীর ধ্বংসকারী। মধ্যযুগীয় নবাবী আমলের এটি একটি উল্লেখযোগ্য নিদর্শন। এই কামানটির দৈর্ঘ্য 17.5 ফুট আর পরিধি 5 ফুট, আর ওজন হলো 212 মণ। কামানটি বিস্ফোরণের জন্য 17 কিলো বারুদের প্রয়োজন হয়। কামানটি তৈরি হয়েছিল সোনা, রূপা, দস্তা, তামা, জিঙ্ক, টিন, লোহা ও পারদ দিয়ে। এই অষ্টধাতু দিয়ে নির্মিত হওয়ার জন্য এখনও পর্যন্ত এই কামানে কোনো মরিচা পড়েনি। 1637 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দিল্লির বাদশাহ শাহজাহানের রাজত্বকালে মিস্ত্রি জনার্দন কর্মকার জাহানকোষা কামানটি নির্মাণ করেন। নবাব মুর্শিদ কুলি খাঁ যখন ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন, তখন এই কামানটি ঢাকা থেকে মুর্শিদাবাদে নিয়ে আসেন। মুর্শিদ কুলি খাঁ থেকে পরবর্তীকালে অনেক নবাব যখন তোপখানা স্থাপন করেন, তখন এই জাহানকোষা কামানটি একটি অশ্বত্থ গাছের শিকড়ে আটকে থাকা অবস্থায় পাওয়া যায়। জাহানকোষা কামান দেখার জন্য কোনো প্রবেশ মূল্য দিতে হয় না। তো গাইজ, আমি এখন আছি ফৌতি মসজিদের পাশে। এটা হলো ফৌতি মসজিদের পিছনের অংশটা, প্রায় ধ্বংসের মতো হয়ে রয়েছে, আর মসজিদটা অনেক পুরনো। এটা হলো ফৌতি মসজিদের পিছনের অংশ। এই মসজিদটি নির্মাণ করেন মুর্শিদ কুলি খানের দৌহিত্র সরফরাজ খান। কথিত আছে মুর্শিদ কুলি খানের দৌহিত্র নবাব সরফরাজ খান তার অক্ষয় কীর্তি হিসেবে তৈরি করতে চেয়েছিলেন এই মসজিদটিকে। তাই তিনি এক রাত্রির ভিতরে এই বিশাল মসজিদ বানানোর চেষ্টা করেন। মন্ত্রীদের উপরে দায়িত্ব দিয়ে তিনি ভোগবিলাস ও অনাচারের পথে পা দেন। যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়ার ফলে তিনি তার কাজটি সম্পূর্ণ করতে পারেননি। নবাবের আকাঙ্ক্ষা পূর্ণ হবার আগেই নবাব ফৌত হয়ে যান। অসম্পূর্ণ গম্বুজের কারণে মসজিদটি ফৌতি মসজিদ বা ফুটি মসজিদ রূপে পরিচিত হয়। আমি এখন আছি এই ফৌতি মসজিদের ভিতরে, আর এই ফৌতি মসজিদ কিন্তু একদম ধ্বংসস্তূপের মতো হয়ে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এরকমই অবস্থা। দেখতে পাচ্ছ একদম পুরো ভগ্নদশা অবস্থা এই মসজিদের। ফৌতি মসজিদ দেখার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। এখন আমরা যাব মুর্শিদাবাদের সেই বিখ্যাত আইকনিক হাজারদুয়ারি প্যালেস দেখতে। রেল লাইনটা ক্রস করে ওপাশে গিয়েই টোটো ধরে চলে গেলাম হাজারদুয়ারি প্যালেসে। যখন এই মসজিদটা তৈরি হয়েছিল তখন ছিল না এই রেল লাইন, তখন ছিল না এই ট্রেন। পরিবর্তনশীলতায় তৈরি হলো রেল লাইন, চালু হলো ট্রেন। এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে পড়ে আছে এই মসজিদ। হাজারদুয়ারি প্যালেসে যাওয়ার পথে চোখে পড়ল আই লাভ মুর্শিদাবাদ লেখা সেলফি জোনের। এই ভাগীরথী পার হয়ে ওপারে গিয়ে দেখা যায় রোশনীবাগ, খোশবাগ, কীটেশ্বরী মন্দির, চার বাংলা মন্দির, হিরাঝিল প্রাসাদের ধ্বংসাবশেষ, খোশবাগ জামে মসজিদ। এই পর্বে আমরা শুধু ভাগীরথীর এপারের ঐতিহাসিক নিদর্শনগুলোই দেখব। আমি এখন আছি হাজারদুয়ারি প্যালেসের সামনে, আর আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো হাজারদুয়ারি প্যালেস। এই প্রাসাদটা, এটার 1000টা দুয়ার রয়েছে, মানে 1000টা দরজা রয়েছে। তবে সব দরজা কিন্তু অরিজিনাল না, কিছু দরজা আছে, মানে এর 1000টা দরজার মধ্যে প্রায় 100টা দরজা রয়েছে ফেক। এর কারণ হলো যাতে করে যদি কোনো চোর বা ডাকাত আসে, তাহলে কিছু ফেক দরজা রয়েছে তার জন্য, যে যাতে তারা ভিতরে প্রবেশ করতে না পারে, বা ভিতরে প্রবেশ করলেও তারা যাতে ধনসম্পদ লুট করে বাইরে বেরিয়ে যেতে না পারে, তার জন্য কিছু দরজা, মানে এই 1000 দরজার মধ্যে 100টা দরজা রয়েছে ফেক।
হাজারদুয়ারির আগের নাম ছিল বরাকুটি, আর এর আরেকটা নাম হলো নিজামত কিলা। 19 শতকে ইতালীয় শৈলীতে নির্মিত হয়েছে এই প্রাসাদ। এই হাজারদুয়ারি প্যালেসের নির্মাণ কার্য শুরু হয় 9ই আগস্ট 1829 সালে আর শেষ হয় 1837 সালের ডিসেম্বর মাসে। হাজারদুয়ারি প্যালেস নির্মাণে খরচ হয় 16.5 লক্ষ স্বর্ণমুদ্রার। 3 তলা বিশিষ্ট এই প্যালেসের দৈর্ঘ্য 130 মিটার, প্রস্থ 61 মিটার। এই প্রাসাদের নকশা এবং নির্মাণ করেন কর্নেল ডানকান ম্যাকলিওড। কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত এই প্রাসাদ দেখতে মাসে প্রায় 30,000 লোকের সমাগম হয়। হাজারদুয়ারির চমক শুধু তার দুয়ারগুলোতেই নয়, এর ঘরগুলোও মনোমুগ্ধকর। নবাব হুমায়ুন ঝা এই প্রাসাদটি নির্মাণ করেন। অনেকে ভাবেন এই প্রাসাদটি বুঝি সিরাজউদ্দৌলার তৈরি। প্রকৃতপক্ষে সিরাজ জামানার অনেক পরে এই প্রাসাদটি নির্মিত হয়। সিরাজের তৈরি প্রাসাদের নাম ছিল হিরাঝিল প্রাসাদ, তা এখন ভাগীরথী নদীতে তলিয়ে গেছে। দুর্বল কাঠামোর জন্য এই হাজারদুয়ারি প্যালেসের 3 তলায় কাউকে উঠতে দেওয়া হয় না। হাজারদুয়ারি প্যালেসে রয়েছে একটি মিউজিয়াম। প্রতি শুক্রবার এই মিউজিয়াম বন্ধ থাকে। হাজারদুয়ারি প্যালেসে প্রবেশ করতে 25 টাকার টিকিট কাটতে হয়। বারকোড স্ক্যান করে বা অনলাইনে কাটলে 20 টাকা লাগে। অনলাইনে টিকিট কাটার সময় আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ডের নাম্বার দিয়ে তারপরই সাবমিট করতে হয়। হাজারদুয়ারি প্যালেস দেখার জন্য একবার টিকিট কাটলে আপনি দেখতে পাবেন বাচ্চাওয়ালি তোপ, নিজামত ইমামবাড়া, হাজারদুয়ারি প্যালেস, হাজারদুয়ারি মিউজিয়াম। হাজারদুয়ারি মিউজিয়ামে রয়েছে পুরনো আমলের নবাবদের ব্যবহৃত জিনিস আর বিভিন্ন অস্ত্রশস্ত্র। হাজারদুয়ারি প্যালেসের সামনে এই ক্লক টাওয়ারটিকে বলা হয় বিগ বেন অফ মুর্শিদাবাদ। এই ক্লক টাওয়ারটি তৈরি করেছিলেন সাগর মিস্ত্রি নামে কর্নেল ম্যাকলয়েডের একজন অ্যাসিস্ট্যান্ট। গাইস, আমি এখন আছি হাজারদুয়ারি প্যালেসের সামনে। আমার এই পাশে রয়েছে হাজারদুয়ারি প্যালেস, আর তার সামনেই রয়েছে এই বাচ্চাওয়ালি তোপ। এই বাচ্চাওয়ালি তোপ সম্পর্কিত একটা কাহিনী রয়েছে। এই বাচ্চাওয়ালি তোপ মানে হচ্ছে যে বাচ্চার জন্ম দেয়। আর এই কামান যখন দাগা হয়েছিল তখন অনেক গর্ভবতী মহিলার গর্ভপাত হয়েছিল বলে এই কামানের নাম দেওয়া হয়েছে বাচ্চাওয়ালি তোপ। এই কামানটিকে বলা হয় বাচ্চেওয়ালি তোপ। সুবৃহৎ কামানটি 12 থেকে 14 শতকের মধ্যে তৈরি হয়েছিল। কথিত আছে এই কামানটি যখন ব্যবহার করা হয়েছিল তখন সেই এলাকার গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়ে যায়। সেই থেকে এই কামানটির নাম বাচ্চেওয়ালি তোপ। হাজারদুয়ারি প্যালেসের অপোজিটে এই পাশে একটা ইমামবাড়া রয়েছে। এই ইমামবাড়াটার নাম হচ্ছে নিজামত আলী ইমামবাড়া। নবাব মনসুর আলী খান এই ইমামবাড়াটা নির্মাণ করেন 1848 সালে। ইমামবাড়াটা রয়েছে হাজারদুয়ারি প্যালেসের অপোজিটে। হাজারদুয়ারি প্যালেসের ঠিক উল্টো দিকে রয়েছে নিজামত ইমামবাড়া। 207 মিটার দীর্ঘ এই ইমামবাড়াটি নবাব মনসুর আলী খান নবনির্মাণ করেন। এই ইমামবাড়াটি শুধুমাত্র মহররমের সময় 9 দিন খোলা থাকে। এটি ভারত তথা বাংলার বৃহত্তম ইমামবাড়া। সিরাজউদ্দৌলা নির্মিত পুরাতন ইমামবাড়াটি 1842 এবং 1846 সালে আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়। 6 লক্ষ স্বর্ণমুদ্রা খরচ হয়েছিল এই ইমামবাড়াটি তৈরি করতে। সুদৃশ্য এই গম্বুজ অট্টালিকাতে রয়েছে কাবা শরীফের পবিত্র মাটি। হাজারদুয়ারি খোলা থাকে সকাল 9টা থেকে বিকাল 4:30 পর্যন্ত। শুক্রবার এই প্যালেস সম্পূর্ণ বন্ধ থাকে। যারা হাজারদুয়ারি প্যালেসের টিকিট অনলাইনে কাটতে চান তারা এই বারকোড স্ক্যান করে টিকিটটা কেটে নিতে পারেন। আমি এখন আছি আজিমুন্নেসা বেগমের যেখানে কবর রয়েছে তার পাশে আমি দাঁড়িয়ে আছি। আর এখানে হচ্ছে তার গেট, লেখাই আছে প্রবেশ বিনামূল্য। আর টাইমিং আছে সকাল 9টা থেকে বিকাল 4:30। এটা হচ্ছে গেট। এখানে যে সিঁড়ি রয়েছে, সামনে একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়িতেই আজিমুন্নেসা বেগমকে সমাধিস্থ করা হয়। অনেকে ওনাকে কলিজা খাকি বেগমও বলে থাকেন। আজিমুন্নেসা বেগম ছিলেন মুর্শিদ কুলি খানের মেয়ে। মুর্শিদ কুলি খায়ের কবরও দেওয়া হয়েছিল কাট্টা মসজিদের সিঁড়িতে, আর আজিমুন্নেসা বেগমের কবরও দেওয়া হয়েছে এই সিঁড়ির নিচে। এটা তাদের ফ্যামিলি ট্র্যাডিশন। আজিমুন্নেসা সম্পর্কিত একটা মিথ্যা রটনা রয়েছে। মনে করা হয় উনি নাকি সুস্থ থাকার জন্য বাচ্চাদের কলিজা খেতেন। উনি খুব নৃশংস ছিলেন এবং ওনার হাজবেন্ড সুজাউদ্দৌলা ওনাকে জীবন্ত সমাধি দিয়েছিলেন। এই কাহিনীটা সম্পূর্ণ মিথ্যে। আজিমুন্নেসা ছিলেন একজন ধর্মপ্রাণ মহিলা। 1834 সালে উনি একটি মসজিদ নির্মাণ করেছিলেন যেটি ভাগীরথীর নিচে তলিয়ে যায়। আজিমুন্নেসাকে নিয়ে এই মিথ্যা রটনার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই বা কোনো প্রমাণও পাওয়া যায়নি। অনেকে বলে থাকেন আজিমুন্নেসার পাপ স্খলনের জন্যই ওনার সমাধিটা সিঁড়ির নিচে করা হয়। এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। তার পিতা মুর্শিদ কুলি খানেরও সিঁড়ির নিচে কবর রয়েছে। এটা ওনাদের ফ্যামিলি ট্র্যাডিশন। আমি এখন আছি মীর জাফরের যেখানে কবর রয়েছে। মীর জাফরের পরিবারের 1100 কবর কিন্তু এখানে রয়েছে। হলো জাফরগঞ্জ সিমেন্ট্রি। এখানে রয়েছে মীর জাফর সহ তার পরিবারের 1100 কবর। এখানে ঢোকার জন্য প্রবেশ মূল্য রয়েছে মাত্র 10 টাকা। এখানে যে কবরগুলো রয়েছে সেই কবরের যে নামের ফলক সেটা কিন্তু মুছে গেছে, ঠিকঠাক বোঝা যাচ্ছে না। আমি এখন আছি মীর জাফরের কবরের পাশে।
এটা হলো সেই মীর জাফরের মুর্শিদাবাদের নবাবী আমলের কলঙ্কিত নাম মীর জাফর। লোকে তাকে নেমো খারাম বলে থাকেন। সেই যুদ্ধের সময় সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও ইংরেজদের সঙ্গে হাত মেলানোর জন্য এখনও লোকে তাকে ঘৃণার চোখে দেখে। এখানে কবরের উপর খোদিত আছে তার নাম। আমি এখন আছি নেমো খারামের দেউড়ি যাকে বলা হয়, সেই নেমো খারামের দেউড়ির সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। এখানে মীর জাফরের বংশধর এখনও হয়তো এর ভিতরে বসবাস করে। আর মীর জাফরের বাড়ি ছিল এটা। আর এখানেই মীর জাফরের পুত্র মীর মিরন কর্তৃক সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়। বিশ্বাসঘাতকতার আর এক নাম মীর জাফর। এটাই ছিল মীর জাফরের বাড়ি। এখনও হয়তো তাদের পূর্বপুরুষ এখানে বসবাস করছে। মীর জাফরের বংশধর তার মতো না হলেও এখনও তারা বই নিয়ে বেড়াচ্ছে পূর্বপুরুষের কৃতকর্মের গ্লানি। মীর জাফরের বর্তমান বংশধরেরা সিরাজউদ্দৌলাকে খুব সম্মান করে থাকে। তাদের বাড়িতেও দেখতে পাওয়া যায় সিরাজউদ্দৌলার ছবি। 1886 সালে নবাবে নাজিম উপাধি বিলুপ্ত হয়, চালু হয় নবাব বাহাদুর উপাধি। বাংলার শেষ নবাব ছিলেন মনসুর আলী খান, আর তার জ্যেষ্ঠ পুত্র হাসান আলী মির্জা প্রথম নবাব বাহাদুর হন। নবাব বাহাদুর উত্তরাধিকার নিয়ে বিবাদের জেরে দীর্ঘদিন যাবৎ নবাব বাহাদুর উপাধি কাউকেই দেওয়া হয়নি। 2014 সালে সুপ্রিম কোর্ট আব্বাস আলী মির্জাকে নবাব বাহাদুর হিসেবে ঘোষণা করেন। বর্তমানে আব্বাস আলী মির্জাই মুর্শিদাবাদের নবাব বাহাদুর। নসিবপুর রাজবাড়ি যাওয়ার পথে চোখে পড়বে জাফরগঞ্জ কালীবাড়ি, যেটা স্থাপিত হয়েছিল 1371 খ্রিস্টাব্দে। আমি এখন আছি নসিবপুর রাজবাড়ির সামনে। আমাদের দেখাচ্ছি ভিতরে কি কি আছে না আছে। এখানে টিকিট প্রাইস হলো 20 টাকা। 1776 খ্রিস্টাব্দে দেবী সিং এই বাড়ি তৈরি করেন। মীর জাফর, জগৎ শেঠ, ঘসেটি বেগমের মতো দেবী সিংও ছিলেন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী। তিনি খুব অত্যাচারীও ছিলেন। প্রচুর লোকের ধনসম্পত্তি লুট করে তিনি নিজের প্রতিপত্তি বাড়িয়েছিলেন। নসিবপুর রাজবাড়ির ভিতরের কাঠামো দেখে বোঝা যায় এই বাড়ি কত প্রাচীন। বাড়িটি দেখে দেবী সিংয়ের কত সম্পদের প্রাচুর্য ছিল সেটাও আন্দাজ করা যায়। বাড়িটির চারপাশটা রাজকীয় ও জাঁকজমকপূর্ণ ছিল। বাড়িটির মাঝখানে রয়েছে রাধামাধব ও ডাকাতকালীর মন্দির। নসিবপুর রাজবাড়িতে এখনও ধুমধাম করে ঝুলন ও রথযাত্রা পালিত হয়। দেওয়ালে রয়েছে বেশ কিছু ওয়েল পেন্টিং। বাড়িটা অনেক পুরনো হলেও এখনও মজবুত। আমি এখন আছি জগৎ শেঠের বাড়ির সামনে। জগৎ শেঠের বাড়িতে ঢুকতে গেলে এখানে 30 টাকা টিকিট লাগে। আর অনেক কিছু দেখার আছে। এখানে লেখা আছে হাউস অফ জগৎ শেঠ মিউজিয়াম, জগৎ শেঠের মিউজিয়াম। অ্যাকচুয়ালি জগৎ শেঠের বাড়ি তো গঙ্গায় তলিয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে তার মিউজিয়াম। ঐতিহাসিকভাবে জানা যায় যে জগৎ শেঠের বাড়ি যেখানে ছিল সেটা হচ্ছে গঙ্গায় তলিয়ে যায়। ঐতিহাসিক এই জগৎ শেঠের মিউজিয়ামে যেসব দর্শনীয় জিনিসগুলো রয়েছে তা হলো জগৎ শেঠের নির্মিত মাটির তলার সুড়ঙ্গ, 20 ফুট নিচের অস্ত্রাগার, মাটির তলায় গুপ্তঘর, জগৎ শেঠের টাকশালে তৈরি স্বর্ণ ও রূপার মুদ্রা, স্বর্ণ, রৌপ্য ও দোরাক্ষা শাড়ি, পৃথিবী বিখ্যাত ঢাকাই মসলিন শাড়ি, ফসিলস এবং উল্কাপাথর। একটা আয়না রয়েছে যেটাই নিজের মুখ দেখা যাবে না, অন্য সবার মুখ দেখা যাবে। জগৎ শেঠের খাজাঞ্চিখানা, কালীন ব্যবহার্য বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সমূহ। এটা হচ্ছে হাউস অফ জগৎ শেঠ, জগৎ শেঠের বাড়ি, জগৎ শেঠের প্রতীকী বাড়ি। দোতলায় রয়েছে মিউজিয়াম। এখানে যে ফটোটা রয়েছে সেটাই দেখা যাচ্ছে পলাশীর ব্যাটেল গ্রাউন্ড। জগৎ শেঠের যে মিউজিয়াম রয়েছে এখানে, এর ভিতরে ক্যামেরা অ্যালাউড না, কিন্তু বাইরে আমি দেখাচ্ছি তোমাদের। ওপাশেও লেখা আছে হাউস অফ জগৎ শেঠ, এর পাশেও লেখা আছে হাউস অফ জগৎ শেঠ। এটা হলো গুপ্ত সুড়ঙ্গের পথ। মাটির তলায় রয়েছে একটা গুপ্ত ঘর। সেই ঘরে যেতে গেলে এখান দিয়েই প্রবেশ করতে হবে। জগৎ শেঠ কিন্তু কারোর নাম নয়, জগৎ শেঠ হলো একটা উপাধি। আমরা জগৎ শেঠ হিসেবে যাকে চিনি বা জানি তিনি হলেন মেহতাব চাঁদ, যিনি সিরাজউদ্দৌলার বিরোধিতা করেছিলেন। প্রচুর ধনসম্পত্তির অধিকারী ছিলেন এই জগৎ শেঠ। তিনি এত ধনসম্পত্তির অধিকারী ছিলেন যে তিনি যদি চাইতেন তিনি সোনা দিয়ে বাদ দিয়ে ভাগীরথীর গতিপথ পরিবর্তন করতে পারতেন। জগৎ শেঠের সিরাজ বিরোধিতার পিছনে যে ঘটনাটি লোকমুখে শোনা যায় সেটি হলো নবাব সিরাজউদ্দৌলা যখন জগৎ শেঠের কাছে ট্যাক্স চাইলেন, তখন জগৎ শেঠ বললেন, তুমি আমার কাছে যত ধন সম্পত্তি চাও আমি দেবো, কিন্তু কোনো ট্যাক্স দেবো না। কথা শুনে নবাব সিরাজউদ্দৌলা ভরা সভায় জগৎ শেঠকে থাপ্পড় মেরেছিলেন। এই প্রতিশোধ নিতে জগৎ শেঠ সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে সামিল হন। রাজা কৃষ্ণচন্দ্র ও ঘসেটি বেগম চাইলে এই ঝামেলাটা মিটিয়ে দিতে পারতেন, কিন্তু তারাও যেহেতু সিরাজ বিরোধী ষড়যন্ত্রে সামিল ছিলেন নিজেদের দলকে ভারী করার জন্য, তাই জগৎ শেঠের সিরাজ বিরোধী মশালে তারা আগুন দিয়ে দিলেন। আমি এখন আছি জগৎ শেঠের মন্দির, বাড়ির যে মন্দির সেই মন্দিরের সামনে। জগৎ শেঠের বাড়ির মন্দির বাইরে থেকে দেখতে এরকমই লাগছে। মন্দিরের ভিতরে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। নাগেশ্বর, বিষ্ণুর মূর্তি ছাড়াও রয়েছে লক্ষ্মীর মূর্তি। এটা হলো মা লক্ষ্মীর মূর্তি। জগৎ শেঠের বাড়ির মিউজিয়াম দেখার পরে আমার নেক্সট ডেস্টিনেশন হলো কাঠগোলা বাগান বাড়ি।
দেখতে পেলাম কাঠগোলা বাগানবাড়ির মেইন গেটের উপরে অনেক হনুমান, যেন মনে হলো তারা যেন এই কাঠগোলা বাগানবাড়িকে পাহারা দিচ্ছে। কাঠগোলা বাগানবাড়ির এই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গেটটাকে বলা হয় নহবত গেট। আমি এখন আছি কাঠগোলা বাগানবাড়ির ভিতরে। এই গেটটা দিয়ে, এই যে গেটটা দেখালাম, যে গেটের উপরে হনুমান ছিল, সেই গেটের ভিতর দিয়ে কিন্তু আমি ভিতরে এলাম। যে এরকম রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। এরকম করেই কিন্তু রাস্তা রয়েছে, দুপাশে বাগান। বাগান বলতে আমের বাগান। এটা হলো কাঠগোলা বাগান বাড়ি, আর সেখানে দেখার মতো স্থান রয়েছে কাঠগোলা বাগান, প্যালেস, মিউজিয়াম, সুড়ঙ্গ পথ, প্যালেস পুকুর, নাচমহল, পরেশনাথের জৈন মন্দির, মুঘল আমলের পাথরের কাজ, অয়েল পেন্টিং, গোলাপ ফুলের বাগান, চিড়িয়াখানা। এখানেই যাচ্ছি, সেখানেই বলছে গাইড নিতে। আমি এখনও পর্যন্ত কোথাও গাইড নিইনি, তো যে জায়গায় গেছি সব কিছু দেখেই এসেছি আর বুঝেও এসেছি। তো আমার মানে মোটামুটি বুঝে এসেছি, সব কিছু জানা নেই। তো তোমরা যদি আসো, তোমরা যদি মনে করো নেবে, অনেকে থাকলে গাইড নেওয়া যায়, অনেকে থাকলেও টিমের মধ্যে গাইড নিলে ঠিক আছে। তো আমি একা এসেছি, সেই জন্য একাই ঘুরছি, আর তোমাদেরকে বলেও দিচ্ছি যে কী কী আছে। মন্দিরে ঢুকতেই 4 ভাইয়ের 4টি মূর্তি রয়েছে, যারা ছিল ঘোড়াপিঠে সাওয়ার। এই কাঠগোলা বাগানবাড়িতে ঢুকতে কাটতে হবে টিকিট প্রাইস 30 টাকা। এই বাগানবাড়িটি ইউরোপীয় স্থাপত্যে নির্মিত হলেও যেহেতু দুর্গার বাহাদুররা রাজস্থানের জৈন ছিলেন, সেই জন্য কিন্তু রাজস্থানী ছোঁয়াও রয়েছে এই বাগানবাড়িটির মধ্যে। এখানে একটা গেটের মতো করা হয়েছে, আর সেই গেটের উপরে রয়েছে একটা বড় সিংহ। এই গেটটা দিয়ে সামনের দিকে এগোলেই দেখতে পাওয়া যাবে একটা স্টেপওয়েল রয়েছে, যেখান থেকে দুর্গার বাহাদুররা জল তুলতেন। একটা ধপধপে সাদা জৈন মন্দির রয়েছে এই বাগানবাড়ির ভিতরে। এটা ছিল রান্নাঘর, আর মূল বাড়ির সামনে রয়েছে একটা পুকুর। যে 4 ভাই এই বাড়িটি তৈরি করেছেন, সেই 4 ভাইয়ের 4 রানী এই পুকুরে স্নান করতেন। এই পুকুরে 1.5 মণের 2টো বড় বড় মাছ ছিল। একটা মাছের নাম ছিল হিরে, আর একটা মাছের নাম ছিল মতি। রানীরা একটা মাছকে হিরে আর একটা মাছকে মতির নথ পরিয়ে দিয়েছিলেন। তারপর মাছ দুটো যখন মারা যায়, তখন তাদের সমাধি করা হয় এখানে। আমি এখন এই কাঠগোলা বাগান বাড়ির ভিতরে আছি, আর এখন এই ঘরটার ভিতরে আছি আমি। ভিতরে ক্যামেরা অ্যালাউড নেই। এই বাগানবাড়িতে রয়েছে একটা মিউজিয়াম, সেখানে রয়েছে সেই সময়ের ব্যবহৃত আসবাবপত্র, তৈলচিত্র আর ঝাড়বাতি, ছাড়াও আরও অনেক জিনিস রয়েছে এখানে। এই যে কাঠগোলা বাগানবাড়ির 260 বিঘে জমি, এই 260 বিঘে জমি মীর জাফরের পুত্র মীর মিরনের কাছ থেকে এই 4 ভাই লিজ নিয়েছিল 999 বছরের জন্য, মাত্র 1200 টাকার বিনিময়ে। এই যে এই কাঠগোলা বাগানবাড়ি যে নামটা, এই কাঠগোলা বাগানবাড়ি নামটা কিন্তু কাঠগোলা বাগানবাড়ি নয়, এটা হচ্ছে কাঠগোলাপের বাগানবাড়ি। অর্থাৎ এখানে এই 4 ভাই কাঠ এবং গোলাপের ব্যবসা করতেন। বিভিন্ন জায়গা থেকে কাঠ এনে চেরাই করে এনারা বিভিন্ন জায়গায় বিক্রি করতেন গোলাপের চাষ। এখানে এখনও প্রচুর গোলাপ গাছ রয়েছে। এই গোলাপ গাছের ফুল থেকে এনারা আতর তৈরি করতেন, এবং যেগুলো কলকাতা সহ অন্য বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। এখনও এখানে সুবিশাল গোলাপ বাগান রয়েছে। পুকুরের এই পাশটায় আছে, আর এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছে এই কাঠগোলা বাগানবাড়ি দেখতে। বাড়িগুলোর নকশা সত্যি খুব আকর্ষণীয়, খুব ঐতিহাসিক বলে মনে হয়। এখনকার এইসব কারুকার্য বা এইসব নকশা কিন্তু এখনকার সময় দেখা যায় না। এখন আমি আছি মতিঝিলে। এই মতিঝিল পার্কে ঢুকতে গেলে এখানে টিকিট করতে হবে। টিকিট প্রাইস রয়েছে 30 টাকা। কলকাতার ইকো পার্কের মতোই মুর্শিদাবাদে রয়েছে এই মতিঝিল পার্ক। এই মতিঝিল পার্কে এরকম একটি গেট করা আছে। কলকাতার ইকো পার্কে কোনো ঐতিহাসিক স্টোরি না থাকলেও এই মতিঝিল পার্কে রয়েছে ইতিহাসের অনেক কাহিনী। গেটের মুখের কাছেই রয়েছে এই কামানটা, যেটা মীর মদনের কামান। তার পাশেই রয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁয়ের একটা স্ট্যাচু। এখানে রয়েছে টয় ট্রেন, মাত্র 20 টাকায় এই টয় ট্রেনে চাপা যায়। মুর্শিদাবাদের মতিঝিল পার্ক প্রকৃতি প্রেমীদের জন্য একটি বিশেষ আকর্ষণের জায়গা। এই মতিঝিল পার্কটা রয়েছে অশ্বক্ষুরাকৃতির হ্রদের আইল্যান্ডে। অশ্বক্ষুরাকৃতির হ্রদে রয়েছে প্রচুর বক এবং অন্যান্য পাখি, তবে এই জলে নামা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখানে ঝিলে ফুটে থাকা পদ্মফুল সত্যিই খুব অ্যাট্রাকটিভ। পলাশির প্রান্তরে পলাশির যুদ্ধের জন্য যে ঐতিহাসিক যাত্রা, সেই যাত্রার শুরু হয় এই মতিঝিল থেকে। আর এই মতিঝিল থেকেই নবাব বাহিনী তার দলবল নিয়ে পলাশির প্রান্তরে গিয়ে পলাশির যুদ্ধ করে। মতিঝিল পার্কের পূর্ব প্রান্তে রয়েছে এই ঐতিহাসিক স্থানটি। আলীবর্দী খানের মেয়ে ঘসিটি বেগমের স্বামী নওয়াজিশ মোহাম্মদ খানের এখানে একটা প্রাসাদ ছিল। এখানে এখনও দেখতে পাওয়া যায় নওয়াজিশ মোহাম্মদ খানের প্রাসাদের ধ্বংসাবশেষ। এখানে এখন লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। তো এখন এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা বন্ধ আছে, তাড়াতাড়ি আবার চালু হয়ে যাবে এই লাইট অ্যান্ড সাউন্ড শো। এখানে ঘসিটি বেগমের একটা গুপ্ত ঘরও ছিল, এখন সমস্ত কিছু ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। হ্যালো গাইজ, আমি এখন আছি মুর্শিদাবাদ স্টেশনে। এখন ফিরে যাব বাড়িতে। তো 7টা 7-এ এই লালগোলা শিয়ালদা লোকাল, যেটা লালগোলা থেকে ছাড়ে শিয়ালদা যায়, এটা মুর্শিদাবাদ স্টেশনে আসবে 7টা 7-এ, আর দমদমে পৌঁছাবে
11:02 তো এই ট্রেনটা ধরাটা বেটার। সারাদিন ওয়ান ডে যদি প্ল্যান থাকে, ওয়ান ডে প্ল্যান করে সারাদিন ঘোরার পরে কিন্তু একটু লেট হতেই পারে। তো 7:07 এই ট্রেনটা ধরলে কিন্তু কলকাতায় পৌঁছে যাওয়া যায়। একটু লেট হয়, মানে 11:02 দমদম পৌঁছাবে, শিয়ালদা পৌঁছাতে 11:30 বাজবে। তো এটা ভালো ট্রেন। এটা গাইজ তোমাদের মুর্শিদাবাদের বিশেষ আকর্ষণীয় জায়গাগুলো, ঐতিহাসিক জায়গাগুলো, দর্শনীয় স্থানগুলো, যেগুলো ট্যুরিস্ট স্পট হিসেবে চিহ্নিত হয়েছে এবং যেগুলো ট্যুরিস্ট স্পট তৈরি হয়েছে, প্রচুর লোক এখানে আসে। তো সেই সব জায়গাগুলো তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।